আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে যে 4 নম্বর স্কুল আছে তার প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছি সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পূর্ণ করো। ঋগ্বেদের অংশ হচ্ছে ভেকস্তুতি। 2 বলেছে যে শিক্ষা ছিল ব্যক্তিগত তা হলো বৈদিক শিক্ষা। 3 মহাভারতের লেখক কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস। 4 সেতুর জল ব্যবহারের জন্য জলকর দিতে হতো কৃষকদের। 5 আর্য একটি ভাষাগত শব্দ। 6 বলেছে তামিল ভাষায় রামায়ণ লেখেন কম্বন। 7 অম্ভি ছিলেন তক্ষশিলার রাজা। 8 গুপ্ত যুগের পরে হাতেখড়ির মতো যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার নাম বিদ্যারম্ভ। 9 গৌতম বুদ্ধ মারা যান খ্রিস্টপূর্ব 486 অব্দে। 10 গোলমরিচের ফলন বিখ্যাত ছিল কেরলে। 11 মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য। 12 বেশিরভাগ মহাজনপদ যে নদীর উপত্যকায় অবস্থিত ছিল গঙ্গা। 13 যে পর্বতের উল্লেখ ঋগ্বেদে নেই বিন্ধ্য। 14 হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। 15 মৌর্য আমলে রাজপথের পাশে ফলক লাগানো হতো দূরত্ব দিক বোঝাতে। 2 বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। আয়তে দিয়েছে মহাজনপদের আমলে বস্ত্রশিল্পের কেন্দ্র হিসাবে কোন স্থান বিখ্যাত ছিল? বারাণসী। 2 বলেছে পরবর্তী বৈদিক যুগে কোন কোন দেবতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন? রুদ্র এবং বিষ্ণু। 3 রাজা বিম্বিসারের রাজবৈদ্য কে ছিলেন? জীবক। 4 খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বাণিজ্যের উন্নতির সবচেয়ে বড় প্রমাণ মুদ্রা ব্যবস্থার বিকাশ। 5 মৌর্য সম্রাট বিন্দুসারের সঙ্গে সিরিয়ার কোন শাসকের যোগ ছিল? প্রথম অ্যান্টিওকস। 3 আছে ঠিক বা ভুল নির্বাচন করো। আয়তে বলেছে বাঘভর ছিলেন একজন চিকিৎসক, ঠিক। 2 লোহার ব্যবহারের ফলে কৃষিকাজ কমেছিল, ভুল। 3 গরিব মানুষেরা নিজেদের উদ্যোগে জলসেচ প্রকল্প তৈরি করতেন, ভুল। 4 কম্বনের রামায়ণে রামকে বড় করে দেখানো হয়েছে, ভুল। 5 প্রথমে দরায় বউসের লেখতে হিন্দুস শব্দটি পাওয়া যায়, ঠিক। 6 কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল, ঠিক। 4 আছে শূন্যস্থান পূরণ করো। আয় বলেছে গুপ্ত আমলে প্রথম স্থাপত্য হিসাবে মন্দির বানানো শুরু হয়। 2 দাক্ষিণাত্যের কালো মাটিতে তুলোর চাষ বেশি হতো। 3 মগধ অঞ্চলে শালি ধানের চাষ বেশি হতো। 4 নাটকের পর্দাকে সংস্কৃতে যবনিকা বলা হয়। 5 শকশাসক রুদ্রদামনে জুনাগড় প্রশস্তি সংস্কৃত ভাষায়। প্রথম বড় লেখক। 5 কতে দিয়েছে স্তম্ভ মেলানো। আয়তে বলেছে কাশ্মীর হচ্ছে বুরজাহোম। 2 দেবী চন্দ্রগুপ্তম হচ্ছে বিশাখ দত্ত। 3 দণ্ডী হচ্ছে দশকুমার চরিত। আর 4 হর্ষবর্ধন হলো প্রিয়দর্শিকা। 6তে বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটার মান বলেছে 2। আয়তে আছে ইন্তু কি। আচ্ছা, যেহেতু 2 নাম্বার আছে তাই লিখব যে সুয়ানজাংয়ের লেখায় ভারতবর্ষ ইন্তু নামে পরিচিত হয়েছে। তার মতে ইন্তুর লোকেরা নিজেদের দেশকে বিভিন্ন নামে ডাকে। দেশটির 5টি ভাগ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মধ্য। ইন্তুতে 80টা রাজ্য আছে। প্রতিটা রাজ্যে নিজস্ব রাজা থাকলেও তারা বড় সম্রাটের অনুগত ছিল। আর সুয়ানজাং ইন্তুকে মূলত গরমের দেশ বলেছেন। 2 বলেছে প্রাকৃত ভাষা সম্পর্কে 2টি বাক্য লেখো। আচ্ছা, প্রাকৃত ভাষা লিখবে যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে একই ভাষা নানাভাবে উচ্চারণ হতে শুরু হয়, সেই ভাষাগুলোকে প্রাকৃত বলা হতো। প্রকৃত বা আসল থেকেই প্রাকৃত কথাটা এসেছে। 2টো শব্দ লিখতে বলেছে। দুয়ে বলেছে প্রাচীনকালে রাজারা যজ্ঞ করতেন কেন? এই যে প্রাচীনকালে রাজা, এই যে কোথায় গেল, হ্যাঁ এখানে, রাজারা অনেক সময় পুরোহিতদের পরামর্শে নানারকম যজ্ঞের আয়োজন করতেন। অশ্বমেধ, রাজসূয়, বাজপেয় যজ্ঞ। আর যজ্ঞের মধ্যে দিয়ে রাজারা নিজেদের ক্ষমতা জাহির করতে চাইতেন, তাই জন্য রাজারা যজ্ঞ করতেন। এই লাইনটা লিখবে, রাজারা তখন যজ্ঞ করতেন কেন? রাজারা যজ্ঞের মধ্যে দিয়ে নিজেদের ক্ষমতা জাহির করতে চাইতেন, তাই তারা যজ্ঞ করতেন। 4 বলেছে প্রথম নগরায়ণ কাকে বলে? প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা দিয়েছিল হরপ্পা সভ্যতাকে, একেই বলা হয় প্রথম নগরায়ণ। এটা তোমাদের রয়েছে পেজ নাম্বার, আমি বই লিখে দিয়েছি। এটা 7 অধ্যায় অর্থনীতি জীবনযাত্রায়। এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে চতুর্থ শতক ষোড়শ মহাজনপদের আমলের 2য় অধ্যায়। এটা 100 পাতায়, বইয়ের 100 পাতায় এই যে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল হরপ্পা সভ্যতায়, তাকেই বলা হয় প্রথম নগরায়ণ। আর এইখানেই রয়েছে তোমার শর্ট কোশ্চেন। এই যে বলেছে ষোড়শ মহাজনপদের আমলে ব্যবসা বাণিজ্যের যে উন্নতি হয় তার সবচেয়ে বড় প্রমাণ মুদ্রা ব্যবস্থার বিকাশ। 5 বলেছে খরষ্টি লিপি সম্পর্কে 2টো বাক্য লেখো।
প্রাচীন ভারতীয় উপমহাদেশের লিপি তোমাদের ইতিহাস বইয়ের 114 পাতাতে রয়েছে। এই যে প্রাচীন ভারতীয় উপমহাদেশে দু রকমের লিপির চল ছিল, খরষ্টি আর ব্রাহ্মী। আচ্ছা, খরষ্টি লিপি সম্পর্কে দুটো বাক্য এখানে একটা লিখবে যে খরষ্টি লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। আর এখানে ব্রাহ্মী লিপির কথাই বেশি বলেছে। আচ্ছা, তোমাদের যেখানে বইতে ইতিহাস বইতে 114 পাতায় ভারতীয় উপমহাদেশের লিপি আছে, তো সেখানে খরষ্টি লিপি সম্পর্কে একটাই কথা বলা আছে যেটা ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে দুটো বাক্য লিখতে। তো এটা একটা আমার শিক্ষক বলে একটা সহায়িকা আছে, তো সেই সহায়িকা এখানে খরষ্টি লিপি সম্পর্কে আরেকটি বাক্য আছে যে মৌর্য সম্রাট অশোকের অনেক লেখতে খরষ্টি লিপির ব্যবহার দেখা যায়। তাহলে এই দুটো বাক্য, এক হচ্ছে খরষ্টি লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো, আর মৌর্য সম্রাট অশোকের অনেক লেখতে খরষ্টি লিপির ব্যবহার দেখা যায়, এই তাহলে দুটো বাক্য। আচ্ছা, 6 দিয়েছে সুশ্রুত সংহিতায় দক্ষ কামারের সঙ্গে চিকিৎসকের আলোচনা করার কথা বলা হয়েছে কেন? এটা বইয়ের 121 পাতায় আছে। আচ্ছা, সুশ্রুত সংহিতা এখানেও বলেছে সুশ্রুত সংহিতায় দক্ষ কারিগরদের এবং হাতের কাজকে প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে হাতই প্রধানতম তাদের যন্ত্র। তোমার কারিগররা যেমন হাতের দক্ষতায় নানা রকমের জিনিস সুন্দর করে ফুটিয়ে তোলে, তো চিকিৎসকরা আর কি চিকিৎসকদের হাতের কাজেই একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে। সেই জন্য তাদের কাছে কারিগর এবং চিকিৎসক উভয়ের কাছে হাতই হচ্ছে প্রধানতম যন্ত্র। সেই জন্য সুশ্রুত সংহিতায় দক্ষ কামার একজন কারিগর, তার সঙ্গে চিকিৎসকের আলোচনা করার কথা বলা হয়েছে। 7 বলেছে মৌর্য আমলে প্রাচীন বাংলাতে গড়ে ওঠা দুটি নগরের নাম লেখো। এটা তোমাদের বইয়ের 104 পাতাতে রয়েছে, অর্থনীতি এবং জীবনযাত্রা অধ্যায়ে রয়েছে নতুন নতুন নগর। এই যে মৌর্য আমলে প্রাচীন বাংলাতে মহাস্থানগড় এবং বানগড় নগর ছিল বলে জানা যায়। তাহলে মৌর্য আমলে প্রাচীন বাংলা দুটি নগর হচ্ছে মহাস্থানগড় আর বানগড়। 7 আয়তে বলেছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার কি ভূমিকা ছিল বলে তোমার মনে হয়? প্রাচীন ভারতীয় উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার কী ভূমিকা ছিল বলে তোমার মনে হয়? এক হচ্ছে বিদেশ থেকে ভারতে আগমন। তাওনান নামে এক চীনা পণ্ডিতের উৎসাহে ফার্সিয়ান 5 জন সন্ন্যাসী সহ ভারতে আসেন 399 খ্রিস্টাব্দে। 3 বছর পাটলিপুত্র থেকে তিনি বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃত সাহিত্য চর্চা করেন। খ্রিস্টীয় 7ম শতকে সুয়ানজাং নালন্দা মহাবিহারে পণ্ডিত শিলভদ্রের কাছে পড়াশোনা করেন। আর ভারত থেকে বিদেশ গমন পড়াশোনার লক্ষ্য নিয়ে কাশ্মীরের বৌদ্ধ পণ্ডিত বুদ্ধ যশ মধ্য এশিয়ার কাশগড়ে যান। বিদ্যাচর্চার উদ্দেশ্যে পণ্ডিত পরমার্থ চীনে যান 546 খ্রিস্টাব্দে। চীন সম্রাটের অনুরোধে কুমারজীব চীনের রাজধানীতে যান 401 খ্রিস্টাব্দে। বৌদ্ধ ধর্ম বিষয়ক পড়াশোনাতেই সেখানে তার জীবন কাটে। আচ্ছা, 7 দাগে যে প্রত্যেকটা প্রশ্ন 5টা আছে 3 নাম্বারের করে। 2-তে আছে টিকা লেখো বন্দরনগর তাম্রলিপ্ত। এটা তোমাদের বইতে রয়েছে 144 পৃষ্ঠায়। প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দরনগর ছিল তাম্রলিপ্ত। দামলিপ্ত প্রভৃতি নামে এই নগরের পরিচয় দেওয়া হতো। বিদেশি লেখকদের বর্ণনায় তামালিতেশ বা গ্রিক নামও পাওয়া যায়। খ্রিস্টীয় 7ম-8ম শতক পর্যন্ত এই সামুদ্রিক বন্দরের কাজকর্ম জারি ছিল। সুয়ানজাং বলেছেন তাম্রলিপ্ত সমুদ্রের একটি খাঁড়ির ওপরে রয়েছে, সেখানে স্থলপথ আর জলপথ এসে মিশেছে। সম্ভবত সেটি ছিল এখনকার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাছাকাছি। ওই বন্দর থেকেই ফার্সিয়ান জাহাজে উঠেছিলেন। স্থলপথেও তাম্রলিপ্ত যাতায়াত করা সহজ ছিল। বাণিজ্য ছাড়া তাম্রলিপ্ত নগর পড়াশোনার কারণেও বিখ্যাত ছিল। তবে নদীখাত শুকিয়ে যাওয়ার ফলে বন্দর নগরটির গুরুত্ব কমতে থাকে, নগর হিসাবেও তার খ্যাতি নষ্ট হয়। 3 বলেছে প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রাচীন ভারতের পরিবেশ চিন্তা তোমাদের বইয়ের এটা 121 পৃষ্ঠায় আছে, 121-22 পৃষ্ঠাতে রয়েছে। প্রাচীন ভারত উপমহাদেশের পরিবেশ চিন্তার প্রধান বিষয় ছিল বন, গাছপালা এবং পশু পাখি। বন থেকে নানা রকম সম্পদ পাওয়া যেত, ফলে বনের প্রতি শাসকদের বিশেষ নজর দিতে হতো। অর্থশাস্ত্রে বিভিন্ন রকম বন বিষয়ে আলোচনা রয়েছে। বনের ক্ষতি করলে করা শাস্তির কথাও বলা আছে। সম্রাট অশোক বেশ কিছু পশু পাখি মারতে নিষেধ করেছিলেন।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ কৃষিকাজ এবং নগরবসতি বাড়তে থাকে, ফলে জঙ্গল বা অরণ্য কাটা শুরু হয়। বৈদিক সাহিত্যে দেখা যায় গ্রাম হলো চেনা জানা অঞ্চল, অন্যদিকে জঙ্গল হলো অচেনা। জঙ্গলে থাকা মানুষজনও অদ্ভুত। জঙ্গলবাসীদের প্রায় সবসময় নিচু করে দেখানো হয়েছে। মহাকাব্যে দেখানো হয়েছে রাজপরিবারের কাউকে বিপদে ফেলার জন্য জঙ্গলে পাঠানো হতো। বনের পশু পাখি শিকারের অনেক উদাহরণ লেখগুলিতে আছে। জঙ্গল পুড়িয়ে ফেলার ঘটনাও সেখানে পাওয়া যায়। রাক্ষসরা অনেকেই বনে থাকতেন, তারা ঋষিদের উৎপাত করতেন। রাজারা রাক্ষসদের হাত থেকে ঋষিদের রক্ষা করতেন। নগর যত বাড়তে থাকে জঙ্গল ততই কমতে থাকে। বিভিন্ন সময় গাছ বাঁচানোর নানা উপায় তৈরি করা হতো। যেমন বট অশ্বত্থ গাছকে পূজা করার চল শুরু হয়, তাই ওইসব গাছ তখন আর কাটা যেত না। রোজকার জীবনে কৃষিকাজে এবং নানা ধর্মীয় কাজে জল ছিল খুব জরুরি, তাই জল ধরে রাখা, জলসেচ এবং জলাশয় তৈরির নানান উদ্যোগ নেওয়া হতো। ধনী ব্যক্তিরা বিভিন্ন জলাশয় তৈরি করিয়ে দিতেন, তবে আজকের তুলনায় সে যুগে জনসংখ্যা অনেক কম ছিল, ফলে পরিবেশের ওপর চাপও কম পড়ত। 4 বলেছে বিহার এবং স্তূপের মধ্যে পার্থক্যগুলি লেখো। আচ্ছা, এটা হচ্ছে সাঁতরা প্রকাশনের একটা পুরনো সহায়িকা। এই সহায়িকাটা বর্তমানে বাজারে পাবে কিনা বলতে পারছি না, তবে ভিডিওটা পজ করে তোমরা উত্তরটা একটু লিখে নেবে। বিহার এবং স্তূপের পার্থক্য এখানে সুন্দর পয়েন্ট করে দেওয়া আছে বলে আমি এটা বলছি। 1 বলেছে বৌদ্ধ ভিক্ষুকদের থাকার এবং পড়াশোনার জন্যই মূলত বিহারগুলি নির্মিত হতো। আর স্তূপ হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের ওপর স্তূপ বানানো হয়েছিল। এছাড়া মহান মৃত ব্যক্তির স্মৃতি রক্ষার্থেও স্তূপ নির্মিত হতো। 2 বলেছে বিহারগুলি আদতে ছিল অনেকগুলি লম্বাটে ধরনের কতগুলো গুহার সমষ্টি। পরবর্তীকালে ইট দিয়েও বিহার নির্মাণ করা হতো। আর স্তূপ ছিল অর্ধগোলাকার মাটির ঢিবির ওপর নির্মিত। 3 বলেছে শ্রাবস্তিতে নির্মিত জেতবন বিহার ছিল উল্লেখযোগ্য। আর স্তূপের মধ্যে ভারহুত, সাঁচি, অমরাবতী স্তূপগুলি স্থাপত্য হিসাবে বিখ্যাত। 5 বলেছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতক পর্যন্ত সময়ে ভারতীয় উপমহাদেশের উত্তর এবং দক্ষিণ অংশে কৃষির পদ্ধতি এবং উৎপাদিত ফসলের মধ্যে কী কী তফাৎ দেখা যায়। আচ্ছা, এই যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী থেকে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী পর্যন্ত, খ্রিস্টপূর্ব আর এটা খ্রিস্টীয়, ভারতীয় উপমহাদেশে উত্তর দক্ষিণ অংশে কৃষি পদ্ধতি আর উৎপাদিত ফসলের মধ্যে কী কী পার্থক্য দেখা যায়। এটা হচ্ছে কৃষি পদ্ধতির পার্থক্য। উত্তর অংশে হচ্ছে উর্বরতা অনুযায়ী জমি নানা রকম ভাগ করে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল ফলানো হতো। আর দক্ষিণ অংশে হচ্ছে আবাদি জমিকে বাস্তু জমি আর অরণ্য থেকে পৃথক করে নিয়ে উন্নত সেচ পদ্ধতির মাধ্যমে চাষ করা হয়। উত্তর ভারতে কৃষিকাজে লৌহ নির্মিত জিনিসপত্র আর লোহার লাঙলের ফলা ব্যবহৃত হতো। আর দক্ষিণ ভারতে কৃষিকাজের জন্য লৌহ নির্মিত লাঙলের ফলার ব্যবহার জানা ছিল না। আর উৎপাদিত ফসল হচ্ছে উত্তর ভারতে ধান ছিল প্রধান ফসল। ধানের মধ্যে শালি ধান হচ্ছে সেরা। এছাড়া গম, জব, কার্পাস আর আখের ফলন হতো। আর দক্ষিণ ভারতে কৃষ্ণ মৃত্তিকায় তুলোর চাষ হতো। কেরালায় গোলমরিচের ফলন ছিল বিখ্যাত। এছাড়া সুপারি, নারকেল আর মশলার চাষ হতো। 6 বলেছে সম্রাট অশোকের আমলে বানানো পাথরের স্তম্ভগুলি দেখতে কেমন ছিল। এটা তোমাদের বইয়ের 124 পৃষ্ঠাতে আছে। বলেছে এই যে মৌর্য শিল্পের অন্যতম নজির অশোকের আমলে বানানো পাথরের স্তম্ভগুলির গায়ে কখনো কখনো লেখ খোদাই করা হতো। বলেছে দেখতে কেমন ছিল। এই যে অশোক স্তম্ভ আর একটা চক্করির মতো দেখতে, এইখান থেকে বলবে অশোক স্তম্ভ আর একটা চক্করির মতো দেখতে। স্তম্ভের ভিত মাটিতে পোঁতা থাকতো, কোনো ঠেক ছাড়াই স্তম্ভগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকতো। একটা মাত্র পাথর কেটেই তৈরি হতো বলে স্তম্ভগুলোকে মূলত ভাস্কর্য বলা যেতে পারে। স্তম্ভের একেবারে উপরে বসানো থাকতো একটি প্রাণীর মূর্তি, সিংহ, হাতি, ষাঁড় প্রভৃতি প্রাণীর মূর্তি সেক্ষেত্রে ব্যবহার হতো। এই জাতীয় পাথরের স্তম্ভ মৌর্য যুগের আগে দেখা যায়নি। এমনই একটি বিখ্যাত অশোক স্তম্ভ সারনাথে রয়েছে। 7 বলেছে ভারতীয় উপমহাদেশ আর মধ্য এশিয়ার মধ্যে যোগাযোগের বিষয়টি উল্লেখ করো। এই যে ভারতীয় উপমহাদেশ আর মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ। মৌর্য শাসনের শেষ দিকে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বেশ কিছু বদল ঘটেছিল। পশ্চিম এশিয়া এবং মধ্য এশিয়ার সঙ্গে উপমহাদেশের রাজনীতি এবং শাসন জড়িয়ে যাচ্ছিল। উপমহাদেশের উত্তর আর উত্তর পশ্চিম অংশে গ্রিক, শক পল্লবদের শাসন দেখা গিয়েছিল। পুষ্যমিত্র শুঙ্গের সময় গ্রিক রাজারা বেশ কিছু অঞ্চল দখল করেছিল। এই গ্রিক রাজাদের অনেকেই আদতে ব্যাকট্রিয়ার বাসিন্দা ছিলেন। উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে ছিল বাল্হিক দেশ বা ব্যাকট্রিয়া। এটি ছিল হিন্দুকুশ পর্বতমালার উত্তর পশ্চিমে, অর্থাৎ এখনকার আফগানিস্তানের উত্তর পূর্ব অঞ্চলে। সেই ব্যাকট্রিয়া খ্রিস্টপূর্ব 4র্থ শতকের শেষ দিকে গ্রিক শাসক সেলুকাসের অধীনে ছিল। ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদেরই জবন বলা হয়েছে। পুরাণ সাহিত্যে
উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল গান্ধারের তক্ষশিলা পর্যন্ত ব্যাকট্রিয়ার গ্রিক শাসন ছিল। উপমহাদেশের এই গ্রিক শাসকদের বলা হয় ব্যাকট্রিয় গ্রিক বা ইন্দ্র গ্রিক শাসক। আচ্ছা, 8-এর দাগের প্রশ্নগুলো, দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, এগুলো 5 নাম্বারের। 8-এর আই বলেছে প্রাচীন ভারত উপমহাদেশের বিজ্ঞান চর্চা সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। তোমাদের বইতে এটা খুব অনেকটা বড় আছে, তাই জন্য আমি শিক্ষক থেকে, ছায়া প্রকাশনী শিক্ষক থেকে এটা দিচ্ছি ছোটোর ওপরে। তো সূচনা বলছে প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা এক হচ্ছে শল্য চিকিৎসা চর্চা। প্রাচীন ভারতের শল্য চিকিৎসা চর্চা চলত চরক সংহিতা, সুশ্রুত সংহিতা থেকে জানা যায় যে হাড় ভেঙে গেলে বা নাক কান ইত্যাদি কেটে গেলে তা জোড়া দেওয়ার কাজে শল্য চিকিৎসকরা পটু ছিলেন। 2 হচ্ছে জ্যোতির্বিজ্ঞান চর্চা। প্রাচীন ভারতে বিশেষত গুপ্ত যুগে জ্যোতির্বিজ্ঞান চর্চার বেশ উন্নতি ঘটে। এই যুগে জ্যোতির্বিজ্ঞান চর্চা ছিল অনেকটা জ্যোতিষ চর্চার মতো। জ্যোতির্বিজ্ঞান চর্চায় গুপ্ত যুগে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত প্রমুখ। 3 হচ্ছে গণিত চর্চা। প্রাচীন ভারতে বৌদ্ধ এবং জৈনরা গণিতের চর্চা করত। পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি মিলিয়ে তৈরি হয় বৌদ্ধদের গণিত বিজ্ঞান। জৈনরা এই গণিত বিজ্ঞানকে বলতেন সংখ্যায়ন। জানা যায় মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনেই গণিত চর্চা করতেন। গণিত চর্চায় অবদান রাখেন নাগার্জুন, আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত প্রমুখ। 4 হচ্ছে কৃষি বিজ্ঞান চর্চা। প্রাচীন ভারতে কৃষিকাজ এবং গাছপালা নিয়ে কৃষি বিজ্ঞানের আলোচনা রয়েছে কৃষি পড়াশোনার গ্রন্থটিতে। 5 ধাতু বিজ্ঞান চর্চা। ধাতু গলানোর কাজ, ওষুধ তৈরি, সুগন্ধি দ্রব্য তৈরি এবং খাদ্য তৈরিতে রসায়ন বিজ্ঞানের ব্যবহার ছিল বলে জানা যায়। 8-এর আইতে বলেছে প্রাচীনকালে ভারতীয় উপমহাদেশের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের সাংস্কৃতিক যোগাযোগ সম্পর্কে যা জানো সংক্ষেপে লেখো। ভারত উপমহাদেশের সঙ্গে বহির্বিশ্বের সাংস্কৃতিক মেলবন্ধন কিভাবে হয়েছিল ব্যাখ্যা করো। ধর্ম, শিক্ষা, সাহিত্য। বৌদ্ধ ধর্ম মূলত ভারত উপমহাদেশের সঙ্গে বাইরের জগতে যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছিল। বাইরের দেশ থেকে ফাসিয়ান, সুয়ানজাং সহ একাধিক চীনা পণ্ডিত এবং বহু শিক্ষার্থী ভারতের বৌদ্ধ বিহারগুলিতে পড়াশোনা এবং সাহিত্য চর্চার জন্য আসতেন এবং এদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। আবার ভারত থেকেও বুদ্ধযশ, কুমারজি, পরমার্থ সহ একাধিক বৌদ্ধ পণ্ডিত ভারতের বাইরে গিয়ে শিক্ষা আর সাহিত্যের সুবাদে সুসম্পর্ক গড়ে তোলেন। লিপি এবং মুদ্রা। পারসিক সাম্রাজ্যের আরামীয় ভাষা এবং লিপি অশোক এদেশে ব্যবহার করেছেন। এই আরামীয় লিপি থেকেই সম্ভবত খরষ্টি লিপি তৈরি হয়েছিল। আচ্ছা, আমাদের ওখানে একটা প্রশ্ন ছিল যে খরষ্টি লিপি সম্পর্কে 2টি বাক্য লেখো। তো এখান থেকে আরেকটা লিখে দিতে পারো যে আরামীয় লিপি থেকে খরষ্টি লিপি তৈরি হয়েছে। আর খরষ্টি লিপি তোমার ওই ডান দিক থেকে বাম দিকে লেখা হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, এখানে আমাদের যে 6-এর দাগের 5-এর প্রশ্ন খরষ্টি লিপি সম্পর্কে 2টো বাক্য লেখো। তাহলে আমরা বলবো যে এক হচ্ছে খরষ্টি লিপি তোমার ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। 2 হচ্ছে আরামীয় লিপি থেকে সম্ভবত খরষ্টি লিপি তৈরি হয়েছিল। এই 2টো বাক্য প্রধান। এর সাথে ওই যে মৌর্য সম্রাট অশোকের বিভিন্ন লেখতে খরষ্টি লিপির ব্যবহার দেখা যায়, ওইটা ওর সাথে দিয়ে দিতে পারো। তো 2টো বাক্য লিখতে বলেছে, এই আরামীয় লিপি থেকে সম্ভবত খরষ্টি লিপি তৈরি, আর ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, এই 2টো দেবে। আচ্ছা, তারপরে এটা বলছে পাশাপাশি দেখা যায় শক শাসক মোক নিজের মুদ্রায় যে রাজা তিরাজ উপাধি ব্যবহার করেন সেটি রাজাধিরাজ উপাধি থেকে এসেছিল। ফলাফল হচ্ছে বাইরের দেশগুলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ফলে উপমহাদেশের সংস্কৃতিতে নানা বৈচিত্র্য তৈরি হয়। আচ্ছা, 3 বলেছে প্রাচীন ভারত উপমহাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। আচ্ছা, যেহেতু 5 নাম্বার, তো ভারতীয় উপমহাদেশে শিক্ষা চর্চা একটু বড়ই হবে। প্রাচীনকালে যখন মানুষ লিখতে জানতো না তখন কথা বলতো আর শুনে সব কিছু মনে রাখতো। হরপ্পা সভ্যতার কিছু লিপি উদ্ধার করা গেলেও আজও সেগুলির পাঠোদ্ধার সম্ভব হয়নি। পরবর্তী বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, বৈদিক শিক্ষা ছিল ব্যক্তিগত এবং গুরু শিক্ষকের মধ্যে সীমাবদ্ধ। এটি গুরুকুল ব্যবস্থা নামে পরিচিত ছিল। বৌদ্ধগণ বিহার বা সংঘের থেকে লেখাপড়া শিখত। পরবর্তীকালে কৃষি, চিকিৎসা এবং রাজ্য শাসন বিষয়ে পড়াশোনা শুরু হয়। তখন আশ্রম নামে শিক্ষাকেন্দ্রে বিভিন্ন বিষয় পড়ানো হতো। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর পড়াশোনা। এই সময় জীবিকার সঙ্গে পড়াশোনা যোগাযোগ তৈরি হয়েছিল। বেদের পাশাপাশি ছন্দ, কাব্য, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, জ্যোতিষ, গণিত, রসায়ন প্রভৃতি বিষয়গুলি ছিল প্রধান পাঠ্য বিষয়। ক্ষত্রিয়দের যুদ্ধ এবং শিকার, মুদ্রা, নথিপত্র পরীক্ষা ইত্যাদি বিষয় সম্পর্কে পড়াশোনা করতে হতো। বৈশ্য এবং শূদ্রদের ব্যবসা বাণিজ্য, কৃষি আর পশুপালন ইত্যাদি বিষয় পড়ানো হতো। এ সময় কারিগরি শিক্ষা ছিল অন্যতম বিষয়। কারিগরি শিক্ষা
অভিভাবকের অনুমতি নিয়ে ছাত্ররা কোনো দক্ষ কারিগর গুরুর গৃহে থেকে তার কর্মশালাতেই কাজ শিখত। কাজ শেখার শেষে কেউ গুরুর কর্মশালাতেই কাজ করত, আবার কেউ গুরুর নিয়মিত অনুমতি নিয়ে নিজস্ব কর্মশালা খুলত। গুপ্তযুগের শিক্ষা ব্যবস্থা। গুপ্তযুগে গুরুগৃহে শিক্ষা গ্রহণের পাশাপাশি বিভিন্ন রাজাগণ ব্যক্তিগত উদ্যোগে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে লিপি, ভাষা, বৈদিক সাহিত্যের পাশাপাশি কাব্য, ব্যাকরণ, জ্যোতিষ, নাটক, আইন, রাজনীতি এবং যুদ্ধবিদ্যা পড়ানো হতো। এছাড়া এ সময় পেশাভিত্তিক শিক্ষার উপরও জোর দেওয়া হয়। বৌদ্ধ বিহার আর মহাবিহার। কয়েকটি বৌদ্ধ বিহারকে এ সময় মহাবিহার বলা হতো। নালন্দা, তক্ষশিলা, বিক্রমশিলা প্রভৃতি বিখ্যাত মহাবিহারগুলিতে দেশ বিদেশ থেকে ছাত্ররা পড়তে আসতো। পাটলিপুত্র, কনৌজ, উজ্জয়িনী প্রভৃতি নগরের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাজারা জমি এবং অর্থ সাহায্য দিতেন। বিদ্যারম্ভ। গুপ্তযুগের পরবর্তীকালে আজকের দিনের হাতেখড়ির মতো বিদ্যারম্ভ নামে একটা অনুষ্ঠান হতো। এই অনুষ্ঠানের মাধ্যমে 5 বছরের শিশুর অক্ষর পরিচয় ঘটত। প্রাচীন ভারতের শিক্ষক আচার্য আর আচার্যা। বৈদিক শিক্ষায় পুরুষ আর নারী শিক্ষকদের যথাক্রমে আচার্য আচার্যা বলা হতো, মানে পুরুষ হলে আচার্য, মহিলা হলে আচার্যা। এরা বেতন ছাড়াই ছাত্রদের পড়াতেন। আর সবশেষে হচ্ছে উপাধ্যায় আর উপাধ্যায়া। উপাধ্যায় হচ্ছে বেতনের বিনিময়ে একটা নির্দিষ্ট বিষয়ে শিক্ষাদান করা শিক্ষক শিক্ষিকাদের যথাক্রমে উপাধ্যায় আর উপাধ্যায়া বলা হতো। বৌদ্ধ শিক্ষায় উপাধ্যায়দের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে আমার সাঁতরা প্রকাশনের একটা পুরনো সহায়িকা আছে, সেখান থেকে দিলাম 5 নম্বরের বলে মানে টোটাল শিক্ষা চর্চার উপরে একটা নোটস দিলাম। এটা ভিডিওটা পজ করে একটু লিখে নিও। 4 বলেছে প্রাচীন ভারত উপমহাদেশ আর বহির্বিশ্বের মধ্যে অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম বর্ণনা করো। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে উপমহাদেশের সঙ্গে বাইরের দেশের বাণিজ্যিক যোগাযোগ ছিল। খ্রিস্টপূর্ব 200 থেকে খ্রিস্টীয় 300 অব্দের মধ্যে সেই বাণিজ্যিক যোগাযোগ সব থেকে বেড়েছিল। দক্ষিণ এশিয়ার সঙ্গে মধ্য আর পশ্চিম এশিয়া এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে লেনদেন চলত। জলপথ এবং স্থলপথে ওই যোগাযোগ হতো। রোম সাম্রাজ্য আর ভূমধ্যসাগরের পূর্ব দিকে চীন এবং ভারতের নানা জিনিসের চাহিদা ছিল। এদের মধ্যে সবথেকে বেশি কদর ছিল চীনা রেশমের। তাকলামাকান মরুভূমিকে এড়িয়ে 2টি পথে চীনা রেশম নিয়ে যাওয়া হতো। ওই পথ দুটি কাশগড়ে গিয়ে মিশত। সেখান থেকে বিভিন্ন পথ পেরিয়ে রেশম পৌঁছে যেত ভূমধ্যসাগরের পূর্ব দিকের এলাকায়। রেশম ছিল ওই স্থলপথগুলির প্রধান বাণিজ্য দ্রব্য, তবে সেই সময় রেশম পথ বলে কোনো নাম ছিল না। অনেক পরে খ্রিস্টীয় 19 শতকে পথকে রেশম পথ বলা হয়। এই বিরাট অঞ্চলের কিছু অংশ একসময় পার্থীয়দের দখলে ছিল। পরে কুষাণরা ব্যাকট্রিয়া দখল করেন। তার ফলে রেশম পথের একটা শাখা দক্ষিণ এশিয়ার সঙ্গে যুক্ত হয়ে যায়। রেশম বাণিজ্য থেকে কুষাণ শাসকরা অনেক শুল্ক আদায় করতেন। ওই ব্যবসার সঙ্গে যুক্ত বিভিন্ন অঞ্চলের মানুষ উপমহাদেশের উত্তর এবং উত্তর পশ্চিম প্রান্তে জড়ো হতেন। তো এই ছিল আজকের আমাদের 6ষ্ঠ শ্রেণী 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।